পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন বিচার শেষে রায়ের জন্য ক্ষণ গণনা শুরু হয়েছে, ঠিক সেই সময়ে হঠাৎ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে দিল্লি নতুন খেলায় নেমেছে। বুধবার রয়টার্স, এপি, দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথমবারের মতো দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই গণহত্যার জন্য তার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ভোট বয়কট করবে দলটির লাখ লাখ নেতাকর্মী। তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠন হোক, তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না, বরং ভারতেই অবস্থান করবেন। তিনি বলেছেন, পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না। একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। শেখ হাসিনা বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের জন্য ভূমিকা পালনে ফিরে আসবে, সেটা সরকারে হোক আর বিরোধী দলে হোক, এবং তার পরিবারের এজন্য নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। তবে এর আগে গত বছর এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন চাল ও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচন বানচালের পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দিল্লি। দেশটির এ ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা গোষ্ঠী যুক্ত থাকতে পারে। বিশ্লেষকরা আরও বলেন, মামলার রায়ে হাসিনার সাজা হলে ভারত এক ধরনের চাপে পড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে রায়ের আগেই হাসিনার ওই বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করার উদ্যোগ নিল দিল্লি। গত বছর জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে একের পর এক অপচেষ্টা চালিয়েছে দিল্লি। কখনো সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ, কখনো সীমান্তে হত্যার মাধ্যমে উত্তেজনা তৈরি, আবার কখনো হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অডিও রেকর্ড ফাঁসের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে দেশটি। সরকারি তো অবৈধ, ইউনুস তো অবৈধ, সেজন্য বোধহয় তারা নেওয়ার প্রয়োজন মনে করে না, এটা আমার ধারণা। ইউনুস যে ক্ষমতা দখল করলো, 104 ধারা সম্পর্কে বলা হলো হাইকোর্টের মতামত। হাইকোর্ট কি কোর্ট বসেছিল? সেখানে কোনো আর্গুমেন্ট হয়েছে? সেখানে কোনো কথা হয়েছে? কথা তো হয়নি, সবই ভুয়া। আমার নামে যে চিঠিটা, সেটাও ভুয়া। তার মানে এর ইউনুসের আগামাথা সবই হলো ভুয়া। তাও যদি দেশটা ভালো চালাতে পারতো, ওই সুদখোর আবার দেশ চালাবি কোত্থেকে? সে তো মানুষের রক্ত চুষে খাওয়া অভ্যস্ত। শেখ হাসিনা ক্ষমতা থাকলে খুব ন্যায় নীতির বচন বের হয়। এখন বের হয় না কেন? এখন মুখে কুলুপাটা কেন? কারণ সবাই আসে লুটে খেতে, দুপয়সা কামাই করতে। আপনারা দেখেন না, সব বৈষম্যহীন রাজনীতি বলে বৈষম্যহীন আন্দোলন। এমনই বৈষম্য যে সব জায়গায় দলীয়করণ, প্রত্যেকটা জায়গায় আজকে দলীয়করণ, এবং অর্থ সম্পদ বানিয়ে 6 মাসও যায়নি ইউনুসের সেই সমন্বয়করা সব একেবারে নাদুস নুদুস হয়ে গেছে টাকা পয়সা বানিয়ে। আঙ্গুল ফুলে কলা গাছ সবাই, 100 কোটি টাকা বানিয়ে এখন 1000 কোটি টাকা স্বপ্নে বিভোর। দিল্লিতে হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয়ও স্থাপন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও আগামীতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়। কার্যালয়কে হাসিনার সচিবালয় হিসেবে উল্লেখ করছে ভারতীয় নীতি নির্ধারকরা। কঠোর নিরাপত্তার চাদরে মোড়া দিল্লির যে সুরক্ষিত ভবনে হাসিনা অবস্থান করছেন, সেই ভবনেই তার জন্য সচিবালয় স্থাপন করা হয়েছে। আধুনিক যোগাযোগের সুবিধাসহ সব ব্যবস্থা আছে এ সচিবালয়ে। হাসিনার পাশাপাশি শীর্ষস্থানীয় সহ আওয়ামী লীগের শত শত নেতা, গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত শীর্ষ জেনারেল, পুলিশের পদস্থ কর্মকর্তা, বেসামরিক আমলাসহ নানা অপরাধে জড়িতদের আশ্রয় দিয়েছে ভারত। এসব অপরাধী কলকাতায় বসে ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের তৎপরতায় লিপ্ত।
ভারতের নীতি নির্ধারকদের ধারণা ছিল অব্যাহত চাপের মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটি সমঝোতায় আসতে বাধ্য হবে এবং সহজেই হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের মাধ্যমে জুলাই বিপ্লবে হারিয়ে যাওয়া দিল্লির আধিপত্যবাদী প্রভাব আবার ফিরিয়ে আনা সম্ভব হবে। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। ডক্টর ইউনূস দিল্লি নিয়ন্ত্রিত পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে, নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমও। সর্বোপরি গণহত্যার দায়ে হাসিনার বিচার কাজ এখন শেষ পর্যায়ে আছে। আগামী মাসে রায়ও দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে দালাই লামা মডেলে হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখতে নানা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে দিল্লি। সবশেষ আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার এ পরিকল্পনারই অংশ। বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান শেখ হাসিনার সাক্ষাৎকারকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নগ্ন হস্তক্ষেপ আখ্যা দিয়ে বলেন, হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়া এবং আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লি এই কাজ করেছে। ভারত সরকার হাসিনাকে উৎখাতের পর থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করছে। তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশকে চাপে রাখতে নতুন এই তৎপরতা শুরু করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধে কোনো ধরনের সাড়া না দিয়ে উল্টো তাকে ঢাকার বিরুদ্ধে তৎপরতার মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশের সরকারের উচিত বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্ব দিয়ে তুলে ধরা। আমাদের স্পষ্টভাবে বিশ্ব সম্প্রদায়কে বারবার বলতে হবে যে ভারত এখন খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে। আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকারকে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চাল ও ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী। তিনি বলেন, ধারণা করা হচ্ছে আগামী মাসেই হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। এই রায় ঘোষণাকে সামনে রেখে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করতে চাইছে ভারত। এছাড়া আমরা এখন সংকটময় সময় পার করছি। রাজনৈতিক দলগুলো নির্বাচন ও সংস্কার সহ নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে বিভক্ত হয়ে পড়ছে। এই ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে দিল্লি। ডক্টর দিলারা চৌধুরী বলেন, ভারতের এই ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় চক্রান্তকারীদের যোগসূত্র আছে। অতি সম্প্রতি বাংলাদেশের সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে হাসিনার সাক্ষাৎকার নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে দেখেছি। আমি মনে করি খালেদ মহিউদ্দিন সহ আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া সাংবাদিকদেরও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। বর্তমান পরিস্থিতিতে জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ভারতের নানা ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকার বারবার ব্যর্থ করে দিয়েছে। তবে ভারতের নতুন এই চক্রান্ত সফল হবে কিনা তা নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর। দলগুলো যদি তাদের মধ্যে সৃষ্ট দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধ হতে না পারে, তাহলে দিল্লির ষড়যন্ত্রের ভয়াবহ ফল সবাইকে ভোগ করতে হবে। এখনও সময় আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলা করার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।